গৃহবধূকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ধর্ষণের অভিযোগ। নোদাখালী থানা এলাকার কাশীপুর আলমপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চণ্ডীপুরের ঘটনা। প্রতিবেশী এক যুবক অটোচালক, তার বিরুদ্ধেই এই গুরুতর অভিযোগ। নির্যাতিত গৃহবধূ এবং পরিবারের লোকজনের অভিযোগ, বেশ কয়েক মাস আগে গৃহবধূর বাপের বাড়ির এক আত্মীয়কে অটো করে ছেড়ে দিয়ে আসার কথা বলা হয় অভিযুক্তকে। তারপর অটো ভাড়া দিতে চাইলে নেয়নি অভিযুক্ত। এরপরেই ফোন করে কুপ্রস্তাব দেয় সেই অভিযুক্ত। কোনো উত্তর না দেওয়ায় এরপর একদিন রাতে গৃহবধূর স্বামী না থাকার সুযোগে গৃহবধূর ঘরে মদ্যপ অবস্থায় এসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে দরজা খোলার কথা বলে। দরজা খুললেই গৃহবধূকে ঘরেই আগ্নেয়াস্ত্র দেখিয়ে ধর্ষণ করে অভিযুক্ত এবং ধর্ষণের ঘটনার কথা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এই ঘটনার পর থেকেই নানান সময় গৃহবধূর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করার ভয় দেখাতো সেই অভিযুক্ত। এরপর গৃহবধূর স্বামী অভিযুক্তের বাড়িতে কথা বলতে যায় মীমাংসার জন্য। তারপর সেই দিন অভিযুক্ত গৃহবধূর স্বামীকে ফোন করে গালিগালাজ করা হয় অকথ্য ভাষায়। পরিবারের লোকজনের আরও অভিযোগ যে অভিযুক্ত এই এলাকার অনেক প্রভাবশালী একজন ব্যক্তি। অভিযুক্তের এক ভাই আইনজীবী এবং বন্ধু বিএসএফ এবং পঞ্চায়েত প্রধানের ঘনিষ্ঠ বলে দাবি। সেই কারণেই অভিযুক্ত এলাকায় দাদাগিরি চালাতো। অবশেষে প্রভাবশালী অভিযুক্ত যুবকের বিরুদ্ধে নোদাখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। লিখিত অভিযোগের ভিত্তিতে নোদাখালী থানার পুলিশ অভিযুক্ত মেহেদী হাসান মণ্ডলকে গ্রেফতার করে এবং 3টি ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়। অভিযুক্তকে আলিপুর আদালতে পেশ করা হলে 24 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। তবে ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন নির্যাতিত গৃহবধূ ও তার পরিবার। তাদের দাবি, আদালত থেকে ফেরার পর নির্যাতিতা গৃহবধূ এবং তার স্বামীকে প্রাণনাশ এবং এলাকা ছাড়ার হুমকি দেওয়া হয়েছে অভিযুক্তের পরিবারের তরফ থেকে। ঘটনা হয়েছিল বলতে, আমার প্রতিবেশী একজন আছে, সে অটো চালায়, তার নাম মেহেদী হাসান। তার কাছে আমার বাপের বাড়ি থেকে একজন অতিথি আসায় আমি ওকে ফোন করে আসতে বলি, যে আমার আত্মীয়টাকে দিয়ে আসার জন্য। সে আসে বা দিয়ে আসে, তারপরে আমি ওকে আরেকবার ফোন করি যে ভাড়া নেওয়ার জন্য। ও ভাড়া নিতে চায় না। অনেকবার আমি বলেছি তো ও নিতে চায় না। তারপর থেকে ও আমাকে প্রায় ফোন করে, মেসেজ করে। আমি ওর মেসেজের ফোনের রিপ্লাই দিইনি। একদিন হঠাৎই রাত্রেবেলা ও আমার জানলা ধাক্কায়, দরজা ধাক্কায় মদ্যপ অবস্থায় এসে আমাকে মেশিন দেখিয়ে বলছে দরজা খোল না। মেশিন বলতে কি? মেশিন বলতে গিয়ে পিস্তল ছিল হাতে। ঠিক আছে, এবার আমি আমার জানের ভয়েতে দরজাটা খুলি। দরজা খোলার সাথে সাথে ও আমার উপরে পুরোপুরি আমাকে আর কোন রকম সুযোগ না দিয়ে আমার উপরে ধর্ষণ করে। করার পরেও কোন জায়গায়? এই আমার ঘরেতেই কেন আমার ঘরে এসেছিল। এবার আমার মেয়ে শুয়েছিল পাশে। ঠিক আছে, এবার আমাকে বলছে তুই যদি চিল্লামিল্লি করিস তোর মেয়েকে এক্ষুনি মেরে দেবো। আমি তখন জানের ভয়তে চুপ করে থাকি। বা ও চলে যাওয়ার সময় আমাকে বলে যাচ্ছে যে তুই যদি কাউকে এইসব বিষয়ে বলিস তোকে মার্ডার করে দেবো, বা বলবো যে তুই আমাকে ডেকে এইসব করিয়েছিস, আর নালে তোর হাজবেন্ডকে আমি মেরে দেবো। এরকম বলে চলে যায়। বললো কাউকে না যেন বলা হয় এইসব কথা। এবার আমি আর ওই ভয়েতে ওইসব কথা কোনোদিন কাউকে বলিনি। এবার দিনের পর দিন ওর সাথে আমার এরকম হতেই থাকে। আমি বাধ্য হয়ে একদিন আমার হাজবেন্ডকে জানাই, কেন আমার মেন্টালি টেনশন এমনই পরিস্থিতি হয়ে গেছে, আমার সুইসাইড করার মতন হয়ে গেছিল। তারপর আমি আমার হাজবেন্ডকে একদিন জানাতে, আমার হাজবেন্ড তখন আমাকে বলছে আচ্ছা ঠিক আছে ওইসব বাদ দাও। তখন কি করা হলো, আমার হাজবেন্ডকে নিয়ে ওর বাবার কাছে গেলাম, যে সব ঘটনা খুলে বললাম। আমরা বললাম ঠিক আছে যা হবার হয়ে গেছে। আমার হাজবেন্ড বললো এইসব নিয়ে আর কিছু না জানা হয়। আর ও আমার উপরে জোর জবরদস্তি করাকালীন বা এমনিতে আমি কোথাও গেলে আমাকে জোর জবরদস্তি আমাকে ছবি তুলতে হবে ওর সাথে, এরকম ভাবে ও এমন ছবি তুলে রেখেছে আমি আরো ব্ল্যাকমেলের শিকার হয়ে যাই ওর কাছে। হ্যাঁ হ্যাঁ, ও জোর জবরদস্তি করে তুলিয়েছে। ঠিক আছে, আপনার ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও ভাইরাল? হ্যাঁ, ও ভাইরাল করেছে, অনেক কাউকে দেখিয়েছে। এবারে তখন আমি ওনাকে শোনাতে, বা আমার একটা প্রতিবেশী যখন আমার স্বামীকে বললো যে এরকম ভাবির ছবি দেখিয়েছে, উনি তখন আমাকে বললো চলো ওর বাবা মার কাছে যাই, যে তুমি অন্যায় স্বীকার করবে, যে যা হবার হয়েছে ওইগুলো করতে বারণ করে দেবে। এই হিসাবেই আমরা বলে আসি। বলে আসার পরে সেই দিনই রাত্রে আমার স্বামীকে ফোন করে নোংরা নোংরা ভাষায় গালাগালি, এই করবো ওই করবো সেই করবো, অনেক রকম কথা বলে, হুমকি দেয়। তারপরে ওর একটা বিএসএফ বন্ধু আছে, তার কাছে আমরা যাই। তার কাছে ওই মেহেদী হাসানের একটা বন্ধু আছে বিএসএফ, তার কাছে যাই। যাওয়ার পরে তাকে সবটা খুলে বলার পরে বললো আচ্ছা ঠিক আছে। আমার হাজবেন্ড কোনো ঝামেলা চায়নি বলেই বলেছিল যে যা হবার হয়ে গেছে এটা মীমাংসা করে নেবো। তখন ও বললো, বিএসএফ বন্ধু ফোন নিয়ে বললো আমি ছবি সব ডিলিট করে দিয়েছি, বা ও তোমার সাথে আর কোনো যোগাযোগ রাখবে না। ঠিক আছে, আমরা তখন চলে আসলাম।
তার দুদিন পর থেকেই ও মানে এনাকে আমার হাজবেন্ডকে ফোন করে সবসময় ডিস্টার্ব করে বা ফোন থেকে ছবি ডিলিট করেছে, এটাই যে আমরা শুনেছি। করেছে কিনা আমরা আদৌ জানি না, কেন সেই ছবি এখনো পর্যন্ত এই মানে আমি ধরো কালকে ডায়েরি করেছি, তার আগে পর্যন্ত আমি অনেক লোকের মুখে শুনেছি আমাদের সব ছবি দেখিয়েছে। আমরা তবুও চুপচাপ ছিলাম, দিনের পর দিন এই সবগুলো হওয়ার পরেও চুপচাপ থাকার পরেও ও এইগুলো করে বেড়াচ্ছে, উল্টো পাল্টা কথা বলা, গালাগালি করা, লোককে ছবি দেখানো। এত প্রভাব কিসের? ও মানে ওর একটু মানে আমাদের এলাকার মধ্যে ওর একটু মানে দাপট আছে। কেন দাপট আছে কেন বলতে, ওর ভাই উকিল, ওর বিএসএফ একটা বন্ধু আছে, আবার আমাদের মানে পঞ্চায়েত প্রধান ওর সাথে ওটা বসা করে, ওটাই হলো সব থেকে বড় মানে অস্ত্র হিসাবে ও কাজ করে। আমি এখন মানে এরকমই আমাদের অবস্থা যে আমরা কিভাবে বাঁচবো আমরা নিজেরাই জানিনি। বাচ্চা ছেলে মেয়েরা যে বাইরে যায় ওই নিয়ে আমার টেনশনে থাকতে হয়। আমার আর ওকে বিশ্বাস হয় না, কেন আমাকে অধিকাংশ সময় ফোনে হুমকি দিয়ে যায়, আমার হাজবেন্ডের ফোনেতে হুমকি দেয়, এই করব ওই করব সেই করবো, মানে সবসময় হুমকির সাথে। আপনি থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, আমি বাধ্য হয়ে থানায় কালকে অভিযোগ করেছি। কোন থানা? আমি নোদাখালী থানাতে অভিযোগ জানাই। অভিযোগ জানাবার পরে নোদাখালী থানা থেকে আমাকে বলেছে ঠিক আছে আপনার এটা নিয়ে আমরা। অভিযুক্ত কি অ্যারেস্ট করেছে? হ্যাঁ, অভিযুক্তকে কালকে অ্যারেস্ট করা হয়েছে। অভিযুক্ত মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।